আজকে আমরা দশম শ্রেণীর বায়ুমণ্ডল অধ্যায়ে দ্বিতীয় উপএকক সম্পর্কে আলোচনা করব। আগের দিন আমরা বায়ুমণ্ডলের উপাদান এবং স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে ওজোন স্তরের গুরুত্ব এবং বিনাশ, ইনসোলেশন এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, এই তিনটি বিষয় পড়াবো। প্রথমেই বলছি বায়ুমণ্ডলের ওজোন স্তর আছে, তার গুরুত্ব কী এবং বিনাশের কারণ কী, এই সম্পর্কে আলোচনা করছি। ওজোন স্তরের গুরুত্ব বোঝার আগে আমাদের জানতে হবে ওজোন গ্যাস বলতে আমরা কি বুঝি। ওজোন হলো অক্সিজেনের 3টে আইসোটোপ যুক্ত একটি যৌগ। এটি পৃথিবীতে খুবই কম পরিমাণে আছে। পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে রয়েছে বায়ুমণ্ডলে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। পৃথিবীতে এটা মাত্র 0.00006% রয়েছে। বাতাসের পরিমাণ 0.00006% মাত্র, কিন্তু কার্যকরী প্রভাব অত্যন্ত বেশি। পরিমাণে এত অল্প দেখালেও এর কার্যকরী প্রভাব কিন্তু অত্যন্ত বেশি। আচ্ছা, গুরুত্বগুলো আমরা আলোচনা করব। প্রথমে ওজোন স্তরের গুরুত্ব প্রধানত দুটি। একটা হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে কাজ করে পৃথিবীর, বা পৃথিবীর ছাতার কাজ করে, অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে বা পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। দ্বিতীয়ত হচ্ছে উষ্ণতার ভারসাম্য রক্ষা করে। প্রাকৃতিক সৌরপর্দা কি? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে ওজোনের একটা আস্তরণ রয়েছে, সেটা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি বা ইউভি রে বা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি তাকে আটকায় বা শোষণ করে এবং পৃথিবীর ছাতা হিসাবে কাজ করে, এটাকে অ্যাবজর্ব করে এবং পৃথিবীর জীবকুলকে প্রচুর ক্ষতির হাত থেকে বাঁচায়। কী কী ক্ষতির হাত থেকে বাঁচায় সেটা আমরা পরে আসছি। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করছি যে উষ্ণতার ভারসাম্য কিভাবে রক্ষা করে। 2 নম্বর পয়েন্টটা, উষ্ণতার ভারসাম্য রক্ষা করে বলতে পৃথিবীতে যে আগত সৌর কিরণ, সেটাকে তার যে ক্ষুদ্র তরঙ্গরূপে যে সৌর কিরণ পৃথিবীতে আসে, সেটা যখন বৃহৎ তরঙ্গরূপে ফিরে যায়, তার অবলোহিত রশ্মিকে আটকে দিয়ে পৃথিবীর উষ্ণতার ভারসাম্য রক্ষা করছে। না হলে পৃথিবী অত্যন্ত শীতল হয়ে যেত। তাহলে উষ্ণতার ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌরপর্দা হিসাবে ওজোন স্তরের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে আর একটা জিনিস আমাকে বলতে হবে যে এটা কোন পরিমাণে রয়েছে পৃথিবীতে। এর একক হচ্ছে ডবসন ইউনিট। ব্রিটিশ একজন পদার্থবিদ, তার নাম হচ্ছে গর্ডন ডবসন। তিনি এর নামকর্তার ও নাম অনুসারে তিনি প্রথম আবিষ্কার করেছিলেন ইউনিট। তার নাম অনুসারে ওজনের ঘনত্ব কতটা রয়েছে পৃথিবীতে তার নাম দেওয়া হয়েছে ডবসন ইউনিট বা ডিইউ। পৃথিবীতে এর পরিমাণ 300 থেকে 350 ডিইউ পরিমাণে রয়েছে, মানে থাকাটা স্বাভাবিক। 300 থেকে 350 ডিইউ। এটা হচ্ছে কাম্য, সব জায়গায় থাকছে না। বিনাশ হচ্ছে যখন, তখন এর পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে কাম্য পরিমাণ যে 300 থেকে 350 ডবসন ইউনিট পরিমাণে থাকা উচিত।
আচ্ছা, বিনাশ কিভাবে হচ্ছে এবার আমরা করবো। তাহলে কাজ দুটো করে দেখলাম, প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে কাজ করছে এবং উষ্ণতার ভারসাম্য রক্ষা করছে। আচ্ছা, এবার বিনাশ ঘটছে। এই অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসছে যখন, তখন ওজোন স্তর বাধা দিচ্ছে এবং নানা রকম উপকার করছে জীবকুল, প্রাণীকুল এবং মানুষের ওপর, কিন্তু এর বিনাশও দিন দিন ঘটে চলেছে। কিভাবে বিনাশ ঘটছে সেটা আলোচনা করছি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানবীয় কারণ বা মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক উপায়ে কিভাবে ধ্বংস হচ্ছে ওজোন স্তর এবং মানুষের দ্বারা কিভাবে সৃষ্টি হচ্ছে, এই দুটো ভাবে আলোচনা করা হবে। প্রথম হচ্ছে প্রাকৃতিক ভাবে ধ্বংস হচ্ছে কিভাবে। 1 নম্বর, অতিবেগুনি রশ্মির প্রভাবে এই ওজোন স্তর ভেঙে যাচ্ছে। ওজোন গ্যাসের সঙ্গে যখন ইউভি রে যুক্ত হচ্ছে তখন অক্সিজেন পরমাণু এখান থেকে মুক্ত হচ্ছে। দুটো অক্সিজেনের অণু এবং একটা অক্সিজেনের পরমাণুতে ভেঙে যাচ্ছে। এইভাবে ওজোন থেকে অক্সিজেন মুক্ত হওয়ার ফলে ওজোনটা আর থাকছে না, ওজোন গ্যাসটা আর থাকছে না, ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তারপরে হচ্ছে 2 নম্বরে আমরা বলবো সূর্যের তাপীয় ফল বৃদ্ধি। তাহলে 1 নম্বরে পেলাম হচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাবে, প্রাকৃতিক কারণে। ইউভি রে যুক্ত হচ্ছে যখন, তখন O2 আর O মানে অক্সিজেনের দুটো অণু এবং একটা পরমাণুতে ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে অতিবেগুনি রশ্মির যুক্ত হওয়ার ফলে ওজোনের ধ্বংসের কারণ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সূর্যের তাপীয় ফল বৃদ্ধি। মোটামুটি পৃথিবীতে 10 থেকে 12 বছর বা 7 থেকে 12 বছর, 11-12 বছর অন্তর অন্তর টোটাল সূর্য থেকে আগত যে তাপীয় ফল সেটা বৃদ্ধি পায়, অত্যন্ত পরিমাণে উষ্ণতা বৃদ্ধি পায়। এই তাপীয় ফল যখন বাড়ছে তখন পৃথিবীতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন মুক্ত হচ্ছে আরও, এবং নাইট্রোজেন থেকে নাইট্রাস অক্সাইড সৃষ্টি হচ্ছে, যেটা ওজোন স্তরকে ধ্বংসপ্রাপ্ত ঘটাচ্ছে বা ওজোন স্তর থেকে অক্সিজেনকে মুক্ত করছে। ফলে ওজোন স্তর থাকছে না, অক্সিজেনে আরও ভেঙে যাচ্ছে। এইভাবে দুটো প্রাকৃতিক উপায়ে ওজোন স্তর বিনাশ হয়। একটা হচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাবে আর একটা হচ্ছে সূর্যের তাপীয় ফল বৃদ্ধির প্রভাবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব মানবীয় কি কি কারণ থাকছে ওজোন স্তর ধ্বংসের পেছনে। তার মধ্যে গ্যাসের প্রাধান্য, কয়েকটা গ্যাস যেগুলো ওজোন স্তরকে বিনাশ ঘটাচ্ছে, সেগুলো কি কি। এক হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন নামে যে গ্যাসটা, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজের ব্যবহার বা রেফ্রিজারেটরের ব্যবহারের ফলে বা এয়ার কন্ডিশন গাড়ি বা ঘরে এয়ার কন্ডিশন বা বাতানুকূল যন্ত্র ব্যবহার করার ফলে সিএফসি মুক্ত হচ্ছে এবং যেটা ওজোন স্তরকে ভেঙে দিচ্ছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ব্রোমিন। ব্রোমিন গ্যাসটা কিভাবে আসছে পৃথিবীতে। ব্রোমিন হচ্ছে আগুন নেভানোর কাজে ব্যবহার হচ্ছে এবং এই আগুন নেভানোর কাজে যে ব্রোমিন গ্যাস ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক বা ওজোন থেকে অক্সিজেনকে মুক্ত করছে, মানে ওজোনের ধ্বংসপ্রাপ্তি ঘটাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যালন গ্যাস। আচ্ছা, হ্যালন কি? হ্যালন এক ধরনের গ্যাস যেটা হচ্ছে মূলত হিমায়িতকরণে ব্যবহৃত হয় বা ফ্রিজিং, যে বিশাল বড় বড় ফ্রিজিং সিস্টেম, সেখানে হচ্ছে হিমায়িতকরণ বা বরফ তৈরি কোনো কিছুকে সংরক্ষণ করা, এক্ষেত্রে যে গ্যাসটা কাজে লাগে সেটা হচ্ছে হ্যালন। এগুলো তার মানে সবগুলো মানুষের ব্যবহারের ফলে এই গ্যাসগুলো তৈরি হচ্ছে এবং প্রত্যেকটাই কিন্তু ওজোন স্তরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাহলে ওজোন স্তর বিনাশের ক্ষেত্রে আমরা প্রাকৃতিক কারণ পেলাম, মানবীয় কারণ পেলাম, 3টে প্রধান গ্যাস ওজোন স্তরের ক্ষতি ঘটাচ্ছে। এবার প্রভাব কি, ওজোন স্তর কেন গুরুত্বপূর্ণ? এই যে বিনাশ ঘটাচ্ছে তো আমরা পেলাম, কিন্তু থাকা
জরুরি কেন এবং কিভাবে, মানে গুরুত্ব কী সেটা বললাম। এবার প্রভাবটা কী মানুষের ওপরে, প্রাণীর ওপরে এবং উদ্ভিদের ওপরে, এই যে ওজোন স্তর বিনাশ হয়ে যাচ্ছে তার নির্দিষ্ট প্রভাব রয়েছে। নম্বর পয়েন্ট, মানুষের উপরে কীভাবে প্রভাব ঘটাচ্ছে। অতিবেগুনি রশ্মিকে ওজোন স্তর আসতে বাধা দেয় আমরা জানি, কিন্তু যখন ওজোন স্তরটা পাতলা হয়ে যাচ্ছে বা ওজোন স্তরের বিনাশ ঘটছে তখন অতিবেগুনি রশ্মি পৃথিবীতে বেশি পরিমাণে আসছে এবং মানুষের চামড়ার প্রচণ্ড পরিমাণে ক্ষতি ঘটছে। চামড়া একটা আস্তরণ পড়ছে চামড়ার ওপরে, যেটা মানুষের পক্ষে ক্ষতিকারক, এবং চোখে ছানি পড়ছে। তাছাড়া ত্বকের ক্যান্সার পর্যন্ত ঘটাচ্ছে এই অতিবেগুনি রশ্মি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাণীর ওপরে প্রভাব। অতি ছোট ছোট প্রাণীকণা যেগুলো খালি চোখে দেখা যায় না, সমুদ্রে থাকে, সেগুলোর হ্রাস ঘটাচ্ছে, বা মানুষ ছাড়া অন্যান্য বিভিন্ন প্রাণীর বংশবিস্তারে সাহায্যকারী যে কোষ তার বিনাশ ঘটাচ্ছে, সামগ্রিক প্রাণী জগৎকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। আর উদ্ভিদের উপরে কিভাবে প্রভাব পড়ছে, সমুদ্রে ভাসমান যে অজস্র ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো মাছের খাবার হিসাবে ব্যবহৃত হয়, সেই ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা হ্রাস ঘটাচ্ছে। এবং কি করছে, অন্যান্য যে উদ্ভিদকুল, ফাইটোপ্ল্যাঙ্কটন বাদে যে বিশাল জীব উদ্ভিদকুল, তার সালোক সংশ্লেষে বাধা দিচ্ছে, মানে ক্লোরোফিল তৈরি হতে বাধা দিচ্ছে। এটা উদ্ভিদের পক্ষে একটা বিশাল ক্ষতি। তাহলে ওজোন স্তর হ্রাসের ফলে সমগ্র প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং মনুষ্যকুল সবাই বিপদের সম্মুখীন হচ্ছে। এই হলো ওজোন স্তর বিনাশের প্রভাব। আচ্ছা, ওজোন স্তর যে বিনাশ হয়েছে সেটা আমরা কি করে জেনেছি। ওজোন স্তর মোটামুটি আমি আগে আলোচনা করেছি যে 300 থেকে 350 ডপসন ইউনিট থাকা প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে যে গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন আন্টার্কটিকার ওপরে ওজোন স্তর পাতলা হতে হতে এত কম হয়ে গেছে যে ওখানে পর্দা বা ছিদ্র তৈরি হয়েছে। সাধারণত 200 ডপসন ইউনিটের কম হলেই বলা যায় যে ওজোন স্তর বিনাশ ঘটেছে। 200 ডপসন ইউনিটের কম হলে পরে সেখানে ফাঁকা হয়ে যাবে বা গহ্বর বা পর্দা তৈরি হয়ে যাবে, যেখান থেকে সরাসরি ইউভি রে বা অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসবে। সেটা আন্টার্কটিকায় বিশাল পরিমাণে ওজোন হোল বা ওজোন গহ্বর সৃষ্টি করেছে। ওজোন গহ্বর কি তাহলে আমরা জানলাম। ওজোন স্তর সম্পর্কে মোটামুটি এইটুকু তথ্য জানলেই যথেষ্ট। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, ওজোন স্তরের গুরুত্ব, ওজোন স্তরের গুরুত্বর মধ্যে আবার ভাগগুলো, তারপরে হচ্ছে ইউনিট, বিনাশের কারণ, ওজোন গহ্বর কি, ওজোন স্তর বিনাশের প্রভাব জীবকুলের উপরে কিভাবে পড়ছে, উদ্ভিদকুলের উপরে কিভাবে পড়ছে, মোটামুটি এইটুকু জানলেই চলবে। এরপরে আমরা দ্বিতীয় উপএককে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপএকক, খুব মন দিয়ে শুনবে, ইনসোলেশন। বা যেটাকে বাংলায় বলা হচ্ছে আগত সৌরকিরণ। আচ্ছা, ইনসুলেশন বললে আমাদের প্রথমেই জানতে হবে তাপ কিভাবে আসছে। পৃথিবীতে সমস্ত রকম তাপের একমাত্র উৎস হচ্ছে সূর্য। সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু তার মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। তাতেই কিন্তু পৃথিবী উত্তপ্ত হয়, মানে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই যে উত্তপ্ত হওয়ার পদ্ধতি,
এটাই হচ্ছে মানে আসছে যেটা সেটাই হচ্ছে আগত সৌরকিরণ বা ইনসোলেশন। টোটাল 6000 ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা তার 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসছে ক্ষুদ্র তরঙ্গ রূপে এবং পৃথিবীকে উত্তপ্ত করছে। এটাই হচ্ছে আগত সৌরকিরণ। ক্ষুদ্র তরঙ্গ কি তাহলে আমরা বলবো? ক্ষুদ্র তরঙ্গ হচ্ছে যে তরঙ্গের দৈর্ঘ্য 0.4 মাইক্রন পর্যন্ত হতে পারে। 0.4 মাইক্রন। এটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ। মানে ক্ষুদ্র বা বৃহৎ এটা কথাটা রিলেটিভ কথা বা আপেক্ষিক, ক্ষুদ্র বৃহৎ বলে কিছু হয় না, কিন্তু যেটা আসছে পৃথিবীতে সেটা অবশ্যই 0.4 মাইক্রন বা তার কম হবে, এই জন্যই একে ক্ষুদ্র তরঙ্গ বলছে। আর যেটা পৃথিবীতে লেগে বিকৃত হয়ে ফিরে যাচ্ছে সেটা অবশ্যই 0.4 মাইক্রনের বেশি, তাই ওটাকে বলা হচ্ছে বৃহৎ তরঙ্গ। তাহলে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে যে সৌরকিরণ আসছে সেটাই হচ্ছে আগত সৌরকিরণ। এবার এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ আর একটা হচ্ছে অ্যালবেডো। তাহলে ইনসোলেশন বা আগত সৌরকিরণকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ আর একটা হচ্ছে অ্যালবেডো। আচ্ছা, প্রথমে আমরা জানবো কার্যকরী সৌরবিকিরণ কি। পৃথিবীতে সূর্য তরঙ্গ আসছে ক্ষুদ্র তরঙ্গ রূপে, সৌর তরঙ্গ আসছে ক্ষুদ্র তরঙ্গ রূপে এবং পৃথিবীকে উত্তপ্ত করছে, বায়ুমণ্ডলকে। যারা উত্তপ্ত করছে তারাই হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ বা এফেক্টিভ সোলার রেডিয়েশন। এর পরিমাণ হচ্ছে মানে যদি টোটাল আগত ওই যে 200 কোটি ভাগের 1 ভাগটাকে আমি 100% ধরি, তাহলে তার মধ্যে কার্যকরী সৌরবিকিরণটা হচ্ছে 66%। আর যে অংশটা পৃথিবীকে উত্তপ্ত করতে না পেরে সরাসরি ফিরে যাচ্ছে, পৃথিবীর কোনো কাজেই লাগছে না, তারা হচ্ছে অ্যালবেডো। এর পরিমাণ 34%। আচ্ছা, এবার কার্যকরী সৌরবিকিরণ মানে কি? পৃথিবীকে উত্তপ্ত করছে। এই যে পৃথিবীকে উত্তপ্ত করছে কি কি পদ্ধতিতে করছে? প্রধানত দুটো পদ্ধতি কাজ করছে এক্ষেত্রে, একটা হচ্ছে প্রত্যক্ষ শোষণ আর একটা হচ্ছে পরোক্ষ শোষণের মাধ্যমে। এবার এগুলো আলোচনা করছি। প্রত্যক্ষভাবে একটা হচ্ছে পরোক্ষভাবে শোষিত হচ্ছে। কার্যকরী সৌরবিকিরণের প্রধান দুটো ভাগ, এই 66%-এর এবার ভাগটা দেখাবো। তার মধ্যে জলীয় বাষ্প এবং এরোসল এবং কার্বন ডাই অক্সাইড দ্বারা মাত্র 2% শোষিত হচ্ছে, আর সরাসরি বায়ুমণ্ডল শোষণ করছে 17% বা 17%। জলীয় বাষ্প দ্বারা, CO2 দ্বারা এবং এরোসল দ্বারা। CO2 দ্বারা শোষিত হচ্ছে 2% এবং সরাসরি বায়ুতে শোষিত হচ্ছে 17%। তাহলে এখানে হলো 17 যোগ 2 সমান সমান 19%। বোঝা গেল? তাহলে 19% হচ্ছে প্রত্যক্ষভাবে শোষিত হচ্ছে বায়ুমণ্ডলে। আর পরোক্ষভাবে কিভাবে শোষিত হচ্ছে? মেঘ দ্বারা 23% শোষিত হচ্ছে, ভূপৃষ্ঠ তাপ গ্রহণ করছে 19% এবং আকাশ থেকে আলো বিকিরণ 5%। তাহলে মেঘ দ্বারা 23%, মেঘ দ্বারা 23%, ভূপৃষ্ঠ তাপ গ্রহণ করছে 19%। ভূপৃষ্ঠ তাপ গ্রহণটা লিখলাম না, ভূপৃষ্ঠ থেকে 19% এবং আকাশ থেকে আলো বিকিরণের মাধ্যমে 5%।
23 যোগ 19 যোগ 5, 9 5 14, 15 16 17 7, 2 2 4, মানে 47% হচ্ছে পরোক্ষভাবে শোষিত এবং প্রত্যক্ষভাবে হচ্ছে 19%। তাহলে 19 যোগ 47, 19% যোগ 47% সমান সমান 9 আর 7 16 6, হাতে 1 1 আর 2 আর 4 6, 66% এই যে বলেছিলাম কার্যকরী সৌর বিকিরণ আমার মিলে গেল। বুঝা গেল? এটাই হচ্ছে কার্যকরী সৌর বিকিরণের হিসাব। আচ্ছা, তারপরে হচ্ছে কি অ্যালবেডো 34%। অ্যালবেডো 34% হিসাবটা কি? মেঘ এবং এরোসল দ্বারা বা বায়ুর অণু দ্বারা 25% প্রতিফলিত হচ্ছে, বায়ুমণ্ডল দ্বারা 7% প্রতিফলিত হচ্ছে এবং ভূপৃষ্ঠ থেকে 2% প্রতিফলিত হচ্ছে। এই হচ্ছে 34%-এর হিসাবগুলো লিখছি। প্রথমেই আমরা মেঘের কথা বলবো, কারণ সব থেকে বেশি পার্সেন্টেজ এখান থেকে হয়, মেঘ, এরোসল এবং বায়ু অণু দ্বারা। মেঘ, এরোসল এবং বায়ু অণু দ্বারা 25%। আচ্ছা, তারপরে কি বায়ুমণ্ডল দ্বারা 7%, আর হচ্ছে ভূপৃষ্ঠ দ্বারা 2%। তাহলে দেখি তোমার হিসাব মিলে কিনা। 25 যোগ 7 যোগ 2, 25 যোগ 7 যোগ 2 সমান সমান 7 আর 2 9 আর 14 4, হাতে 1, 34%। অ্যালবেডো হচ্ছে 34%, মানে পৃথিবীতে কোনো কাজেই লাগছে না, সরাসরি ফিরে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের যতটা পরিমাণে কার্যকরী সৌর বিকিরণ আসছে ততটাও ফিরে যাচ্ছে এবং অ্যালবেডো যেটা সেটা তো আগেই ফিরে যাচ্ছে। এইভাবে পৃথিবীর যতটা পরিমাণ আয় হয়েছিল তা ততটাই ব্যয় হচ্ছে। একে বলা হচ্ছে পৃথিবীর আয় ব্যয়ের সমতা বা গ্লোবাল হিট বাজেট। মানে যতটা পরিমাণে কার্যকরী সৌর বিকিরণ পৃথিবীতে এসেছিল ততটাই আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। এটাই হচ্ছে পৃথিবীর আয় ব্যয়ের সমতা তাপের, মানে গ্লোবাল হিট বাজেট। আচ্ছা, এবার আমরা পড়ব যে এই ইনসোলেশন কিসের উপরে নির্ভর করে। ইনসোলেশনের ভাগটা তো বললাম, হিট বাজেট বললাম। এবার ইনসোলেশন কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে একটু বলে দিচ্ছি, এটা আর লিখবো না বোর্ডে, ছোট করে বলছি। ইনসোলেশন মূলত নির্ভর করে উন্নতি কোণের উপরে সূর্যের। উন্নতি কোণ মানে কি? অক্ষাংশ অনুযায়ী। এই যদি পৃথিবী ধরি আমাদের, এখানে হচ্ছে সূর্য, আচ্ছা, তাহলে সূর্য রশ্মির পতন কোণ আলাদা হচ্ছে এক এক জায়গায় অক্ষাংশ অনুযায়ী, সেই অনুযায়ী তাপ গ্রহণ করছে সেই স্থান পৃথিবীর, সেটা হচ্ছে ইনসোলেশনের পরিমাণকে আলাদা আলাদা করে দিচ্ছে। তারপরে দিনের দৈর্ঘ্য নিরক্ষীয় অঞ্চলে যতটা, নিশ্চয়ই মেরু অঞ্চলে ততটা নয়, এবং সারা দিন ধরে আলো পড়ছে সেখানকার যা তাপ এবং সেটার পরিমাণ কম হলেও তারপরে নিরক্ষীয় অঞ্চলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, সেখানে দিনের দৈর্ঘ্য আলাদা। সুতরাং এক এক জায়গায় পৃথিবীতে স্থান ভেদে ইনসোলেশনের পরিমাণ বাড়ছে এবং কমছে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আমরা জানি, আর একটা পয়েন্ট, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না, অপসূর অবস্থান আছে, অনুসূর অবস্থান আছে এবং কাছে আসে দূরে যায়, এটাও কিন্তু ইনসোলেশনের পরিমাণকে বৃদ্ধি বা হ্রাস ঘটাচ্ছে। তারপরে আসবো আমরা সৌর ধ্রুবক, একটা পয়েন্ট বলবো, এটাও পৃথিবীতে ইনসোলেশনের তাপমাত্রা বাড়াচ্ছে বা কমাচ্ছে। সৌর ধ্রুবক কি? প্রতি বর্গ কিলোমিটার এককে 1.94 ক্যালোরি পরিমাণ তাপ করে। প্রতি বর্গ কিলোমিটারে 1.94 ক্যালোরি তাপ ভূপৃষ্ঠ কনজিউম করে বা গ্রহণ করে। এটাই হচ্ছে সোলার কনস্ট্যান্ট বা সৌর ধ্রুবক। এটা স্থানভেদে আলাদা আলাদা হয়, মধ্য অক্ষাংশে একরকম, নিরক্ষীয় অঞ্চলে একরকম, উচ্চ অক্ষাংশে একরকম। এটাও কিন্তু তার মানে পৃথিবীতে সৌর ধ্রুবকটা ইনসোলেশনের পার্থক্য ঘটাচ্ছে। তার আরেকটা পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডলের স্বচ্ছতা।
কতটা পরিমাণ পদার্থ তার মধ্যে রয়েছে, ধূলিকণা, এরোসল ইত্যাদি, এগুলোর শোষণ ক্ষমতার উপরেও ইনসুলেশনের পরিমাণের তারতম্য ঘটছে। আচ্ছা, এবার আমরা বলবো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, এগুলো আলোচনা করব। আচ্ছা, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলোকে প্রধানত তিনটি, এছাড়া অন্যান্য কয়েকটি আছে, সেগুলো সম্পর্কে পরপর লিখছি। প্রথমেই হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে পরিচালন পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে, অ্যাডভেকশন পদ্ধতিতে, তাপীয় শোষণ দ্বারা এবং অন্যান্য। প্রথম এই তিনটে হচ্ছে প্রধান, বিকিরণ, পরিবহন, পরিচালনটা হচ্ছে প্রধান, তারপরে আছে অ্যাডভেকশন, তাপীয় শোষণ এবং অন্যান্য। আচ্ছা, বিকিরণটা কি প্রথমেই বলি, মানে বায়ুমণ্ডল যে উত্তপ্ত হচ্ছে, যে ইনসুলেশনটা আমরা করলাম, পৃথিবীতে আসছে এবং বিভিন্নভাবে উত্তপ্ত হচ্ছে, এগুলো হচ্ছে উত্তপ্ত হওয়ার সেই মাধ্যমগুলো। কি কি? বিকিরণ পদ্ধতি। প্রথম, বিকিরণ কি ভূপৃষ্ঠে যখন তাপ পড়ছে, সূর্যের তাপ পড়ে সেটা যখন সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে প্রতিফলনের মাধ্যমে, সেটাই হচ্ছে বিকিরণ। প্রচুর পরিমাণে তাপ বাতাসে যুক্ত হচ্ছে এই পদ্ধতিতে। তারপরে হচ্ছে পরিবহন। পরিবহনেও পদার্থের উষ্ণতম অংশ থেকে তাপ শীতলতম অংশের দিকে যাচ্ছে, অথচ অণুগুলোর স্থান পরিবর্তন ঘটছে না। অণুগুলোর স্থান পরিবর্তন না হয়ে উষ্ণ অংশ থেকে শীতল অংশের মধ্যে তাপ চলাচল করছে, এটা হচ্ছে পরিবহন। বিকিরণ হলো, পরিবহন হলো। এবার পরিচালন কি? পরিচালন হচ্ছে উষ্ণ স্রোত, বায়ু ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণ বায়ুর স্রোত হালকা ওপরে যাচ্ছে, ওপর থেকে ভারী বায়ুর স্রোত শীতল বায়ু নিচে নামছে, এইভাবে ক্রমাগত যে উষ্ণ এবং শীতল বায়ুর মধ্যে একটা মিশ্রণ চলছে, এইভাবে সমগ্র বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে পরিচালন পদ্ধতি। আচ্ছা, তারপরে হচ্ছে কি? অ্যাডভেকশন। অ্যাডভেকশন হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে, পরিচালন হচ্ছে উল্লম্বভাবে, আর অ্যাডভেকশন হচ্ছে অনুভূমিকভাবে। অ্যাডভেকশনের মাধ্যমে উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে এবং শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলে তাপের যে ভূপৃষ্ঠ বরাবর অনুভূমিক চলাচল, তাকেই বলা হচ্ছে অ্যাডভেকশন। আচ্ছা, তারপরে হচ্ছে কি বললাম? তাপীয় শোষণ। আচ্ছা, তাপীয় শোষণ ভূপৃষ্ঠে নানা রকম পদার্থ কণা যারা তাপ শোষণ করে সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, তাপীয় শোষণ। অন্যান্য কারণ রয়েছে ভূপৃষ্ঠকে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, যেমন হচ্ছে লিন তাপ ছাড়ছে, যেটা তার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না, অথচ সেটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। আগ্নেয়গিরি থেকে যখন লাভা বেরোচ্ছে, তার সঙ্গে একটা হিট বাতাসে যুক্ত হচ্ছে। তারপরে প্রস্রবণের যে গরম জল, তার থেকে যে বাষ্প বেরোচ্ছে, তখন বাতাসে একটা গরম বাতাস যুক্ত হচ্ছে, তাপ যুক্ত হচ্ছে। তারপরে হচ্ছে ব্যাস, এই কটা বললেই চলবে। মোটামুটি উত্তপ্ত হওয়ার পদ্ধতি এই পর্যন্তই থাক। আচ্ছা, এরপরে বায়ুমণ্ডলের যেটা তোমাদের মোটামুটি বড় প্রশ্ন হিসাবেই আসে, 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসে, তাপের তারতম্যের কারণসমূহ, এটা আলোচনা করব। বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হচ্ছে বললাম, ইনসুলেশন। এবার তাপের যে তারতম্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, সেই তারতম্যের কারণটা কি সেটা আলোচনা করব। বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথমেই আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করি। পৃথিবীর সব জায়গায় তাপ একরকম নেই, আমরা জানি। এর বন্টন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেগুলো পয়েন্টগুলো কী কী লিখছি তারপরে আলোচনা করছি।
কিভাবে মানে তাপের তারতম্য কিভাবে ঘটে সেটা আলোচনা করছি। সূর্য রশ্মি সরাসরি নিরক্ষীয় অঞ্চলে যখন পড়ছে সেটা কম দূরত্ব অতিক্রম করছে। এটা ধরি পৃথিবী পৃষ্ঠ, এই যে সূর্য, এখান থেকে যখন এই নিম্ন অক্ষাংশের জায়গাগুলি, যেটা এটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, এখানে যখন সূর্যরশ্মি আসছে দূরত্ব কম, তাহলে কম পথ পেরোতে হচ্ছে। একটা মোমবাতির কাছে দাঁড়ালে যেমন গরম লাগবে, মোমবাতি থেকে একটু দূরে চলে গেলে অপেক্ষাকৃত তাপটা কম লাগবে, ঠিক সেরকম সূর্যের কাছে রয়েছে ভূপৃষ্ঠের যে অংশ বা নিরক্ষীয় অঞ্চল, সেই অঞ্চলে তাপটা অবশ্যই বেশি। আর যত ওপরের দিকে বা নিচের দিকে যাওয়া যাবে, মেরুর দিকে, মধ্য অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে, তত বেশি দূরত্ব অতিক্রম করতে হবে এবং তাপমাত্রা কিন্তু কমবে। তাহলে দেখা যাচ্ছে নিরক্ষীয় অঞ্চলের দেশগুলোতে উষ্ণতা বেশি এই কারণে, এবং তারপরে যত উত্তর বা দক্ষিণ মেরুর দিকে যাওয়া যায় তত বায়ুমণ্ডলের উষ্ণতা আস্তে আস্তে কমবে। 1 নম্বর পয়েন্ট হলো। এবার উচ্চতা। উচ্চতা অনুযায়ী দেখা যায় যে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ে কমে। এটা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করতে গিয়ে আমরা পেয়েছি ট্রপোস্ফিয়ারে প্রত্যেক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে, বা প্রতি 1000 মিটারে উষ্ণতা হ্রাসের হার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের গড়। তাহলে আমরা কি দেখছি? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ভূপৃষ্ঠে উষ্ণতা কমছে। ট্রপোস্ফিয়ারের মধ্যেই তো ভূপৃষ্ঠের সমস্ত জায়গা অবস্থিত, তাই না? সুতরাং ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যেই তো সমস্ত কিছু, পাহাড় বলো, সমভূমি বলো, মালভূমি বলো, তাহলে সমভূমিতে যে তাপমাত্রা হবে নিশ্চয়ই পাহাড়ে সেটা হবে না, কারণ উচ্চতা বেশি, অবশ্যই ঠান্ডা বেশি হবে। আর যত ভূপৃষ্ঠের কাছাকাছি, যতই মানে নিচে হবে, আপেক্ষিক উচ্চতা কম হবে সমুদ্রপৃষ্ঠ থেকে, তত উষ্ণতা বেশি হবে। তাহলে উষ্ণতা কমছে উচ্চতা অনুযায়ী। কখনো এটা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের গড়। এই প্রসঙ্গে আমাকে আরেকটা কথা বলতে হবে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু দেখা যাচ্ছে সব জায়গায় কমছে না, কখনো কোনো স্থানে বাড়ছে। কোথায় কোথায় বাড়ছে সেগুলো আমাকে দেখতে হবে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা না কমে বেড়ে যাওয়াটাকেই বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। দেখা যাচ্ছে কোথায় দেখছি আমরা? দেখা যাচ্ছে মূলত পার্বত্য অঞ্চলে। পার্বত্য উপত্যকা অঞ্চলে, পার্বত্য অঞ্চল শুধু নয়, পার্বত্য উপত্যকা অঞ্চল বলতে হবে। পার্বত্য উপত্যকায় দিনের বেলায় এবং রাতের বেলায় ওপরে হচ্ছে প্রচন্ড ঠান্ডা এবং নিচে হচ্ছে অপেক্ষাকৃত গরম থাকে। সেই কারণে এই যে ভূপৃষ্ঠ কিন্তু এখানে ঠান্ডা এবং ওপরে হচ্ছে বরফ, শীতল, ঠান্ডা হওয়া স্বাভাবিক। কখনো কখনো দেখা যাচ্ছে যে ভোরের বেলা এই ওপর থেকে ঠান্ডা বায়ু নিচের দিকে নামছে, ভারী হয়ে যায়, প্রচন্ড ঠান্ডা বায়ু নিচের দিকে নামছে এবং নিচের উপত্যকাটাকে দখল করছে। তখন উপত্যকার উষ্ণ বায়ু ওপর দিকে উঠে যাচ্ছে ভোরের বেলা। প্রধানত ওপর থেকে ঠান্ডা ভারী বাতাস নিচে নামছে, উপত্যকাকে দখল করছে। তার মানে নিচে কি থাকলো? ঠান্ডা বাতাস। আর নিচটা অপেক্ষাকৃত গরম, সেটা ওপরের দিকে উঠছে, সেই বাতাসটা উঠে উষ্ণ করছে ওপরের অংশটাকে। তাহলে এক্ষেত্রে কি হলো? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা না কমে প্লাস হচ্ছে, ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে প্লাস, আর নিচে হচ্ছে কমছে, মাইনাস হচ্ছে। এটাই হচ্ছে বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, এক্ষেত্রে একটা নাম আমাদের মনে রাখতে হবে। যে বায়ুটা নিচের দিকে নামছে তাকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু, আর যে বায়ুটা ওপরের দিকে উঠছে তাকে বলা হচ্ছে আনাবেটিক বায়ু। যেটা গুলিয়ে না যায়, তোমরা মনে রাখবে, আ দিয়ে আকাশের দিকে যেটা উঠছে আনাবেটিক, আকাশের দিকে যেটা উঠছে সেটা আনাবেটিক বা অ্যানাবেটিক, আর তার উল্টোটাই ক্যাটাবেটিক, যেটা পার্বত্য অঞ্চলে উপত্যকা অঞ্চলকে দখল করছে, ক্যাটাবেটিক। তাহলে এই হচ্ছে বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, এবার আমরা 3 নম্বর পয়েন্টে আলোচনা করব। তাহলে অক্ষাংশ অনুযায়ী আমরা তাপমাত্রার পার্থক্য দেখলাম এবং উচ্চতা অনুযায়ী তাপমাত্রার পার্থক্য দেখলাম। এবার হচ্ছে স্থল এবং জলের বন্টন। আচ্ছা, এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, স্থলভাগ এবং জলভাগের কিন্তু তাপ গ্রহণের ক্ষমতা আলাদা আলাদা। মানে স্থলভাগ যতটা তাড়াতাড়ি গরম হয়
তত তাড়াতাড়ি তাপ ছাড়ে, কিন্তু জলভাগ ধীরে ধীরে গরম হয় এবং ধীরে ধীরে তাপ ছাড়ে। মানে তাপগ্রাহিতার পার্থক্যটাই মূলত পার্থক্য ঘটাচ্ছে তাপমাত্রার। যেমন ধরো দিনের বেলা কিন্তু স্থলভাগ প্রচণ্ড গরম সূর্যের তাপ গ্রহণ করে, তার মানে স্থলভাগের ওপরে তখন উচ্চচাপ প্রচণ্ড গরম, এই স্থলভাগের উপরে নিম্নচাপ তাপমাত্রা বেশি কম তাই, এবং স্থলভাগের উপরে গরমটা বেশি, তখন জলভাগ অপেক্ষাকৃত ঠান্ডা, জলভাগে উচ্চচাপ। কিন্তু রাতের বেলা কি হচ্ছে, রাতের বেলা স্থল খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন স্থলভাগের উপরে উচ্চচাপ এবং জলভাগ খুব ধীরে 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 সারা রাত ধরে তাপ ছাড়ছে, মানে অপেক্ষাকৃত জল কিন্তু তখন গরম। তাহলে জল এবং স্থলের আপেক্ষিকভাবে তাপমাত্রা পাশাপাশি থাকলেও স্থলভাগ এবং জলভাগ দুটো স্থানের কিন্তু মানে জলভাগের এবং স্থলভাগের উপরে তাপমাত্রার পার্থক্য আমরা লক্ষ্য করছি। আচ্ছা, এরপরে বলবো 4 নম্বর পয়েন্ট, বায়ু প্রবাহ। স্থলভাগ এবং জলভাগের তাপমাত্রা পার্থক্য এর উপরে ভিত্তি করেই বলছি। বায়ুর প্রবাহ তার মানে কি, স্থলভাগে গরম বাতাস যখন, তখন জলভাগে শীতল, আবার যখন স্থলভাগ শীতল জলভাগ গরম। তাহলে স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস চলাচল করবে, শীতল বাতাস যেখানে সেখান থেকে শীতল বাতাস অপেক্ষাকৃত গরমের দিকে যাবে, আর যেখানে গরম বাতাস সেখান থেকে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় আসবে শীতল বাতাস। এইভাবে উষ্ণ এবং শীতল বাতাসের একটা চলাচল চলতে থাকবে। এইভাবে বায়ুমণ্ডলে উত্তপ্ত হবে, যেখানে গরম সেই অঞ্চল ঠান্ডা হবে, যেখানে ঠান্ডা সেই অঞ্চল গরম হবে, এই পয়েন্টটা। আচ্ছা, তারপরে সমুদ্র স্রোত। পাঁচ নম্বর পয়েন্ট বলছি, সমুদ্র স্রোতের ক্ষেত্রেও তাই বায়ু প্রবাহের মতোই সমুদ্র স্রোত যে অঞ্চলের কাছ থেকে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়, সেই অঞ্চল শীতল বায়ুর যোগান দেয় স্থলভাগে, এবং যে অঞ্চলের পাশ থেকে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেই অঞ্চল উষ্ণ বায়ুর যোগান দেয় স্থলভাগে। এইভাবে সমুদ্র স্রোত কিন্তু স্থলভাগকে উষ্ণ বা শীতল ঘটাতে সাহায্য করছে, মানে তাপমাত্রার শীতলীকরণে বা উষ্ণকরণে সাহায্য করছে। নেক্সট পয়েন্ট, ভূমির ঢাল। যে অংশে ভূমির ঢাল যেমন, সেই অংশে সূর্য কিভাবে কিরণ দিচ্ছে সেটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধে একরকম এবং দক্ষিণ গোলার্ধে আর এক রকম। উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢালে সূর্যের আলো বেশি পড়ছে, ফলে কি হচ্ছে, অপেক্ষাকৃত চাষবাস কৃষিকাজ জনবসতি বেশি হচ্ছে, এবং দক্ষিণ গোলার্ধের উত্তরমুখী ঢালে সূর্যের কিরণ বেশি পড়ছে, অপেক্ষাকৃত তাপমাত্রা বেশি, জনসংখ্যা বেশি, শিল্প বেশি, কৃষিকাজ বেশি, এগুলো ঢালের উপরে ডিপেন্ড করে গড়ে উঠছে। তার মানে কি, ঢালটাও বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির একটা অন্যতম কারণ, যে কোন মুখী হয়ে আছে পৃথিবী যেহেতু গোল, উত্তর গোলার্ধে সূর্যের ঢালটা পর্বতগুলো দক্ষিণমুখী ঢালে বেশি পড়বে, উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢালে বেশি পড়বে। এটাই হচ্ছে তাপমাত্রার পার্থক্য ঘটাতে সাহায্য করছে। আচ্ছা, তারপরে হচ্ছে মেঘাচ্ছন্নতা। এক্ষেত্রে বলে রাখি, যখন আকাশে মেঘ থাকছে তখন পুরোপুরি ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরিত হতে পারছে না, মেঘে গিয়ে বাধা পাচ্ছে, ফলে পৃথিবী গরম হচ্ছে, আর মেঘমুক্ত আকাশ সবটা তাপকে বিকৃত করে দিতে সাহায্য করছে। তার মানে মেঘাচ্ছন্ন আকাশ থাকলে বা মেঘলা আকাশ থাকলে পৃথিবী গরম, এবং মেঘমুক্ত আকাশ থাকলে পৃথিবী অপেক্ষাকৃত ঠান্ডা হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট আলোচনা করছি, স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, যেখানে উদ্ভিদের প্রাধান্য বেশি সেই অঞ্চল বেশি পরিমাণে তাপ শোষণ করছে, ঠান্ডা হচ্ছে, আর যেখানে উদ্ভিদ নেই, মরুভূমি অঞ্চল, উদ্ভিদহীন, সেই অঞ্চলে উত্তাপ বেশি। তার মানে পৃথিবীতে উদ্ভিদের আস্তরণ যে অঞ্চলে বেশি সেই অঞ্চল অপেক্ষাকৃত ছায়া শীতল এবং শীতল, আর যে অঞ্চল উদ্ভিদবিহীন অপেক্ষাকৃত উষ্ণ। তাহলে তাপের পার্থক্য
কিছুটা স্বাভাবিক উদ্ভিদ দ্বারাও নিয়ন্ত্রিত হচ্ছে। এরপরে হচ্ছে মাটির প্রকৃতি। কোনো কোনো মাটি বেশি পরিমাণে তাপটাকে ধরে রাখতে পারে, যেমন কালো মাটি, এঁটেল মাটি, এগুলো তাপটাকে গ্রহণ করে। কোনো কোনো মাটির তাপ গ্রহণ ক্ষমতা বেশি, এখানে হিট অ্যাবজর্ব বেশি হচ্ছে, সেই অঞ্চল অপেক্ষাকৃত ঠান্ডা হচ্ছে। আর যেই অঞ্চল যেমন বালিকণা, এগুলো তাপটাকে ধরে রাখতে প্রচণ্ড পরিমাণে হচ্ছে বালু কণা বিশিষ্ট অঞ্চল, সেই অঞ্চল বেশি উত্তপ্ত হচ্ছে। মানে মাটির গঠন বা টেক্সচার কেমন তার উপরেও ডিপেন্ড করছে যে সেই অঞ্চল উষ্ণ হবে না শীতল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে নগরায়ন এবং শিল্পায়ন। যে অঞ্চলে বেশি পরিমাণে ঘন জনবসতি, শিল্প কলকারখানা বেশি, অবশ্যই সেই অঞ্চলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, ফলে সেই অঞ্চল কিন্তু অপেক্ষাকৃত গ্রাম অঞ্চলের তুলনায় বেশি গরম। আমাদের স্বাভাবিক বুদ্ধি থেকে এটা আমরা বলতে পারি। তাহলে 10টা পয়েন্ট আলোচনা করলাম। তাপের তারতম্যের কারণ: অক্ষাংশ অনুযায়ী, উষ্ণতা অনুযায়ী, স্থল জলবায়ুর বন্টন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মেঘাচ্ছন্নতা, স্বাভাবিক উদ্ভিদ, মাটির প্রকৃতি, নগরায়ন এবং শিল্পায়ন। এই কটা পয়েন্ট মনে রাখলে এবং লিখলে পরে যথেষ্ট নাম্বার আসবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব এই সম্পর্কে। আর পৃথিবীর তাপমাত্রা কোথায় কেমন আলোচনা করলাম এবং তাপমাত্রা তারতম্যের কারণ, সেই প্রসঙ্গে কয়েকটা জিনিস একটু একটু করে বলে রাখছি। যেমন ধরো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাকে বলে? সর্বোচ্চ কোনো দিনের সবথেকে, দিনের যে অংশে যে যে সময়টা সবথেকে বেশি উষ্ণতা, সেটা হচ্ছে সর্বোচ্চ। দিনের বেলা, দুপুরবেলায় সাধারণত হয় 12টার আশেপাশে, এবং সর্বনিম্ন ভোরের বেলায় হয়। তাপ বিকিরণ করতে করতে ঠান্ডা হয়ে যায় ভূপৃষ্ঠ। সবথেকে শীতলতম সময়টা কখন, সেটাকে বলা হচ্ছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কি বললাম। তারপরে দৈনিক গড় তাপমাত্রা, সারা দিনের টোটাল তাপমাত্রাকে প্রতি ঘন্টায় কত হলো, সেটাকে হচ্ছে দৈনিক গড় তাপমাত্রা কত, মানে সেটাকে 12 দিয়ে ভাগ করলাম। টোটাল ঘন্টার যত তাপমাত্রা, সেটা হচ্ছে সেই দিনের গড় তাপমাত্রা। বা 24 ঘন্টা দিয়ে ভাগ করলাম, সেটা হচ্ছে দিনের বা রাতের আলাদা আলাদা করে বের করতে হবে, এটা হচ্ছে দৈনিক গড় তাপমাত্রা। আচ্ছা, তারপরে হচ্ছে মাসিক গড় তাপমাত্রা। প্রতিদিনের যে দৈনিক গড় তাপমাত্রা, সেগুলোকে যোগ করলাম, 30 দিয়ে ভাগ করলাম, সেটা হলো মাসিক গড় তাপমাত্রা। আচ্ছা, ওইভাবে বার্ষিক গড় তাপমাত্রা বের করতে পারি। প্রতিদিনের তাপমাত্রাকে যোগ করে 365 দিয়ে ভাগ করলাম, সেটা হচ্ছে আমার বার্ষিক গড় তাপমাত্রা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে উষ্ণতার প্রসার। উষ্ণতার প্রসার কি? দৈনিক উষ্ণতার প্রসার হয় যে মাসিক উষ্ণতার প্রসার, দিনের কোন সময় সর্বোচ্চ সর্বনিম্ন সেটাকে বিয়োগ করলে পরেই দৈনিক উষ্ণতার প্রসার। মাসের মধ্যেও সবথেকে উষ্ণতম দিন এবং শীতলতম দিনের উষ্ণতার বিয়োগফল, সেটা হচ্ছে মাসিক উষ্ণতার প্রসার। এবং বার্ষিক উষ্ণতার প্রসারও আমরা এইভাবে বের করতে পারি, সারা বছরের শীতলতম দিন, সারা বছরের উষ্ণতম দিন, এদের মধ্যে উষ্ণতার যে বিয়োগফল। এইভাবে আমরা দৈনিক, মাসিক এবং বার্ষিক উষ্ণতার প্রসার বের করতে পারবো। আচ্ছা, তারপরে বলবো সমষ্ণরেখা কি। সমষ্ণরেখা হলো পৃথিবীর বিভিন্ন স্থানের উষ্ণতা আমরা নিলাম। কোথায়? মানচিত্রে। যে কাল্পনিক রেখা দ্বারা মানচিত্রে পৃথিবীর সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলো পেলাম, সেগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হচ্ছে, মানচিত্রে অবশ্যই বলবে, তাকে বলা হচ্ছে সমষ্ণরেখা। পৃথিবীর সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয়, তাকে বলা হচ্ছে সমষ্ণরেখা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস একটু বলবো, এই অধ্যায়ের অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কি? বিভিন্ন রকম গ্যাস যারা তাপ শোষণ করে পৃথিবীতে, তারা তাপ শোষণ এতটা পরিমাণেই করছে এবং ততটা পরিমাণে ফিরে যেতে পারছে না। যতটা পরিমাণে তাপ শোষণ করছে, প্রতিদিন যদি ততটাই ফিরে যেত, তাহলে তো হিট বাজেট সমান থাকতো। কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো কারণে পৃথিবীতে যতটা পরিমাণে ক্ষুদ্র তরঙ্গরূপে তাপ আসছে, বৃহৎ তরঙ্গরূপে ততটা ফিরে যেতে পারছে না। তার মানে কিছুটা তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়াচ্ছে। এই যে প্রতিদিন
প্রতি মুহূর্তে একটু একটু করে যে তাপ বাড়ছে, এর সুদূর প্রসারী ফল দেখা যাচ্ছে বহু বছর পরে। এটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এইভাবে পৃথিবীর উষ্ণতা প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বিজ্ঞানীরা গবেষণা করে এটা মোটামুটি ঠিক করেছেন বা একটা আশঙ্কা করছে বলা যেতে পারে যে 2050 সাল নাগাদ নাকি 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পৃথিবীর বাড়বে, গড় উষ্ণতা। মানে সাংঘাতিক ব্যাপার। 50 সালে 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড গড় উষ্ণতা পৃথিবীর বেড়ে যাবে। আচ্ছা, এই যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে কিসের প্রভাবে? কতগুলো গ্যাস মূলত প্রধান এক্ষেত্রে ভূমিকা গ্রহণ করছে। বিশ্ব উষ্ণায়ন ঘটাতে যারা সাহায্য করছে সেই গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস বলতেই প্রথমেই আমরা বলবো CO2 বা কার্বন ডাই অক্সাইড। ঘটাতে সাহায্য করছে যে গ্যাসগুলো তাদের বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে CO2 বা কার্বন ডাই অক্সাইড, যেটা 56% তাপমাত্রাকে বাড়াচ্ছে, মানে উষ্ণকরণের হার এর 56%। তারপরে হচ্ছে মিথেন গ্যাস। জলাভূমি পচে এই গ্যাস উৎপন্ন হয়, পাক থেকে উৎপন্ন হয় মূলত মিথেন গ্যাস। 18% উষ্ণতা বৃদ্ধির হার। তাহলে গ্রিন হাউসের মধ্যে ক্ষমতা হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, 3 নম্বর গ্রিন হাউস গ্যাস হিসাবে আমরা বলতে পারি CFC কে, যেটা সব থেকে আলোচনার বিষয়, কিন্তু এটা কার্বন ডাই অক্সাইডের থেকে অনেক কম ক্ষতি করছে, 13% এর উষ্ণীকরণের হার। আচ্ছা, CFC হচ্ছে 3 নম্বরে গেল। 4 নম্বরে আমরা বলবো O3, যেটা 7%, মানে হচ্ছে ওজোন, এবং হচ্ছে নাইট্রাস অক্সাইড 6%। আচ্ছা, এটা হচ্ছে আমার গ্রিন হাউস গ্যাসগুলো গেল যারা বিশ্ব উষ্ণায়নে প্রত্যক্ষভাবে সাহায্য করছে। এবার আমরা বলবো গ্রিন হাউস গ্যাস বাড়লে বা বিশ্ব উষ্ণায়ন ঘটলে কি কি ঘটবে। ফল, এর ফল কিন্তু মারাত্মক। মানে বিশ্ব উষ্ণায়নের প্রভাব অলরেডি আমাদের পৃথিবী ভোগ করতে শুরু করেছে। আরও পরিমাণে এই দুর্ভোগ বাড়বে যদি দিন দিন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ এবং বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকে। এবার ফলাফল আলোচনা করছি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের। আচ্ছা, পয়েন্ট ওয়াইজে আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে হিমবাহের গলন। তাহলে পৃথিবীর আমরা জানি মেরু অঞ্চলের যে বরফে আবৃত, যদি উষ্ণতা দিন দিন বাড়ে তাহলে কি হবে? ওই বরফ গলতে আরম্ভ করবে। প্রচুর পরিমাণে বরফ গলে সমুদ্রপৃষ্ঠে জলের উচ্চতা বৃদ্ধি করবে। হিমবাহ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এবং সব থেকে ক্ষতি হবে যেটা, যে সমুদ্রের কাছাকাছি যে দ্বীপগুলো রয়েছে সমুদ্র সংলগ্ন, সেগুলো জলের তলায় চলে যাবে। তাই তো, জলের পৃষ্ঠ উঠলে কি হবে? দ্বীপগুলো নিচে নেমে যাবে। মানে ওই দ্বীপগুলোকে রেখে রেখে জল বাড়বে তা তো হয় না, দ্বীপগুলো জলের তলায় চলে যাবে। তাহলে হিমবাহের গলন অত্যন্ত বিপদ ডেকে আনতে পারে। 2 নম্বর পয়েন্ট আমরা বলবো সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি। যার প্রভাব আলোচনা করলাম, সমুদ্রের কাছাকাছি যে দ্বীপগুলো সেগুলো পুরো জলের তলায় চলে যাবে। মানে পৃথিবীর মানচিত্রটাই বদলে যাবে, ম্যাপটাই বদলে যাবে। তাই তো, দ্বীপগুলো যদি না থাকে, ধরো ভারতের ম্যাপ থেকে আন্দামান নিকোবর চলে গেল, তাহলে কি ভারত একা হয়ে গেল? এইরকম অনেক দ্বীপ অঞ্চল, ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো জলের তলায় চলে যাবে। 3 নম্বর হচ্ছে অধঃক্ষেপণের প্রকৃতি পাল্টে যাবে। মানে বৃষ্টিপাত হচ্ছে যেখানে হওয়ার কথা সেখানে হয়তো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল, বা যেখানে হওয়ার কথা না সেখানে আরও বেশি হলো। এরকম অধঃক্ষেপণের প্রকৃতিও পাল্টে যাবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে
শস্য উৎপাদনের মানে উৎপাদন যেটা হবে তার পদ্ধতির পরিবর্তন হবে। যেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেখানে কি আর্দ্র কৃষি ছিল, সেখানে শুষ্ক কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, তাই তো। আর যেখানে শুষ্ক পদ্ধতিতে চাষ হতো সেখানে আর্দ্র পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটবে। নাম্বার পয়েন্ট, সরি 1 2 3 1 2 3 4 5 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট আমরা কি বলবো, জনজীবন বিপর্যস্ত হবে। সব মিলিয়ে উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলবে, সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি হবে, কৃষি পদ্ধতির পরিবর্তন হবে, মানে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যাবে। ঠান্ডা বাতাস যেখানে আসার কথা সেখানে দেরিতে আসবে, যেমন আমাদের মৌসুমী বৃষ্টিপাতেরই ধরন বদলে যাবে, জনজীবন বিপর্যস্ত হবে। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট আমরা বলবো যে কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটবে। শস্য উৎপাদনের কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটবে বলেছি, শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটবে। মানে ধরনটা তো পাল্টে যাচ্ছে কৃষি পদ্ধতির, দেখা যাচ্ছে যে তার পরিমাণটাও যখন আসার কথা জলবায়ু নিয়ন্ত্রণে আলাদা আলাদা হয়ে যাবে। যেখানে আসার কথা তার থেকে পরে আসবে মৌসুমী বায়ু, যখন চলে যাওয়ার কথা তার পরে গেলে, এইরকম নানা রকম গোলযোগ সৃষ্টির ফলে শস্য উৎপাদনের উপরে তার প্রভাব পড়বে। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট কি, এল নিনো এবং লা নিনা। এই দুটো কথার সঙ্গে আমরা আগে পরিচিত হইনি, নতুনবার পরিচিত হব। এল নিনো এবং লা নিনা। আচ্ছা, মানে খ্রিস্ট বালক দুষ্টু যে কথা শোনে না, এরকম একটা কিছু বোঝানো হয়েছে এল নিনো দ্বারা, যেটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ঘটে থাকে, যা হচ্ছে মূলত পেরু এবং চিলির উপকূলে যেখানে শীতল স্রোত প্রবাহিত হওয়ার কথা সেখানে উষ্ণ স্রোত প্রবাহিত হবে এবং তার প্রভাব পড়বে উল্টো দিকের উপকূলটায়, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার শেষ অংশে, এবং এই অংশের জলবায়ুর সামগ্রিক পরিবর্তন ঘটবে এল নিনো এবং লা নিনা। মানে লা নিনাতে হচ্ছে যেখানে শীতল স্রোত সেখানে আরও শীতল বাতাস প্রবাহিত হবে, আর এল নিনোতে হচ্ছে উল্টো, যেখানে উষ্ণ ছিল সেখানে শীতল বাতাস প্রবাহিত, শীতলের জায়গায় উষ্ণ, আর লা নিনাতে হচ্ছে শীতলের জায়গায় আরও শীতল। এই দুটো বায়ুমণ্ডলীয় গোলযোগ লক্ষ্য করা যাবে। তারপরে হচ্ছে আগত এবং বিকিরিত তাপের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাবে। পৃথিবীর টোটাল উষ্ণতা বৃদ্ধির ফলে যতটা পরিমাণে হিট বাজেটের সমতা বিঘ্নিত হবে, এটাই হচ্ছে আসল কথা। মানে যতটা পরিমাণ আসার এবং বেড়ে যাওয়ার চলে যাওয়ার কথা, চলে যাওয়াটার পরিমাণ হচ্ছে পুরোটা হবে না, সেখানে কিছুটা তাপ আটকে থাকবে। তার মানে ব্যালেন্সটা থাকছে না, হিট ব্যালেন্সটা বা হিট বাজেটের সমতা বজায় থাকছে না। তাহলে আগত এবং বিকিরিত সৌরতাপের মধ্যে পার্থক্য ঘটবে। তাহলে বিশ্ব উষ্ণায়নের বা গ্লোবাল ওয়ার্মিং এর পয়েন্টগুলো, এই 8টা পয়েন্ট মোটামুটি আলোচনা করলে চলবে। হিমবাহের গলন, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, অধঃক্ষেপণের প্রকৃতি, কৃষি পদ্ধতির পরিবর্তন, জনজীবন বিপর্যস্ত, শস্য উৎপাদনের প্রভাব, এল নিনো এবং লা নিনা, এবং আগত বিকিরিত তাপের পার্থক্য। আজ এই পর্যন্তই থাক।